লক্ষ্য করছেন কিনা জানি না, জুন মাসে লন্ডন সফরটি ডক্টর ইউনূসের মনে এমনই গভীর ক্ষত তৈরি করেছে যে তার মতো ব্যক্তি, যিনি 85 বছর বয়সে 10 মাসে 11টি বিদেশ সফর করে আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন একেবারে দেশের বাইরে যাওয়ার আর নাম করছেন না। মনে করে দেখুন লন্ডন সফরটি কতভাবে একেবারে কেলেঙ্কারিপূর্ণ ছিল। একদিকে তো ধরুন 10 লাখ টাকার বেশি দিয়ে প্রতি রাতে তিনি ছিলেন 6 তারকা হোটেলে, ডরচেস্টার নামক এক বিরাট বিলাসবহুল হোটেলে। কিন্তু বিলাস থাকলে মানে টাকা খরচ করলেই যে শান্তি আসে না, তার সবচেয়ে বড় প্রমাণ তিনি পেয়েছেন লন্ডনে। মানে তারেক রহমানের সঙ্গে কথোপকথনই আপনারা জানেন যে সামার, কি সুন্দর আবহাওয়া, এই নিয়ে দুজন আলাপ করছেন। কিন্তু লন্ডনের সামারে উপস্থিত হয়েও ডক্টর ইউনূসের মতো একজন পশ্চিমা প্রীতিতে আচ্ছন্ন ব্যক্তিত্ব লন্ডন সামারটা উপভোগ করতে পারেন নাই। ডরচেস্টার হোটেলে যে এক রাত শান্তিতে ঘুমাবেন তারও উপায় ছিল না আওয়ামী লীগের জ্বালায়। এই শহরে থাকা এবং এই দেশে থাকা যত আওয়ামী লীগ আছে, মানে লন্ডন এবং যুক্তরাজ্য মিলিয়ে তারা মনে হয় সব জড়ো হয়েছিল ডরচেস্টার হোটেলের সামনে পেছনে, এবং তারা রাত দিন এমনভাবে প্রহরা দিয়েছে ওই হোটেল যে ওই হোটেল থেকে বের হওয়া ঢোকার রাস্তায় এমন বিব্রত হতে হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার বিরাট পারিষদ বর্গকে। মানে আমরা তো শুনেছি যে 37টা রুম ভাড়া করে তারা ছিলেন এই বিলাসবহুল হোটেলে। এই পারিষদ বর্গকে যে রীতিমতো ভিডিও আসতে থাকলো যে তাদেরকে কিভাবে গালাগালি করা হচ্ছে, ভিডিও আসতে থাকলো গালাগালির তোড়ের মুখে কিভাবে তারা পিছনে ফিরে তাকাতে তাকাতে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছেন। এরকম নানা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরটা একদম এনজয় করতে পারেন নাই। তার উপরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটা শখের কাজ কি, মানে গত আগস্টে ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি তো যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, আজারবাইজানের বাকু, চীন, জাপান, কোনো দেশ বাকি রাখেন নাই, দুবাই, কাতার। মানে ধরেন কাতারে গেছেন, কাতারের আমির দেখা করেন নাই, কাতারের আমিরের মায়ের সঙ্গে দেখা করে এসেছেন। এখন আমি যতটুকু মনে করতে পারছি চীন, জাপান ছাড়া আর কোথাও সরকারিভাবে মানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দ্বিপাক্ষিক কোনো বৈঠক কিন্তু তার হয় নাই। তো তিনি আসলে কেন যান এত এত বিদেশে? তিনি তার মূল ব্যবসাটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের গত কয়েক বছর ধরে, মানে এক দশকেরও বেশি সময় ধরে তার আসলে মূল ব্যবসা হচ্ছে, দেশে তো তার ওই ক্ষুদ্র ঋণের ব্যবসা, সামাজিক ব্যবসা, এগুলো তো যেমন চলার চলছে, কিন্তু তার মূল ব্যবসা হচ্ছে তিনি সারা পৃথিবীতে বক্তৃতা দিয়ে বেড়ান। মানে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি যান এবং গিয়ে তার 30 একটা তত্ত্ব আছে, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। এই 30 তত্ত্ব বিষয়ে তিনি কিশোর কিশোরী, যুবক যুবতীদের বক্তৃতা দিয়ে বেড়ান। কারণ ধরেন সারা পৃথিবীর সকলে জানেন যে সেই পৃথিবী কোনোদিন সম্ভব না যেই পৃথিবীতে ডক্টর ইউনূস বলে আসেন আলাভোলা বাদামি চামড়ার দারিদ্র বিমোচনকারী স্বপ্নের ফেরিওয়ালা মানুষ হিসেবে, যে দারিদ্রকে নাকি তিনি জাদুঘরে পাঠিয়ে ছাড়বেন ক্ষুদ্র ঋণ দিয়ে দিয়ে। তো সেই তত্ত্বে কেউ বিশ্বাস করে না যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, যারা রাষ্ট্রনীতি বোঝেন, যারা রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া বোঝেন, যারা পৃথিবীর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সম্পর্কে বোঝেন। কিন্তু ধরুন তরুণ তরুণী, কিশোর কিশোরীরা শুনতে ভালোবাসে এসব স্বপ্নবাজ কথা। কাজেই ডক্টর ইউনূসের প্রধানতম ব্যবসা বহু বছরের হচ্ছে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দিয়ে বেড়ান এই 30 তত্ত্ব সম্পর্কে। এই ব্যবসাটা আসলে বন্ধ করতে রাজি নন 85 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই রিস্ক না নিতেই তিনি এই বক্তৃতার সফরগুলোকে গত আগস্ট থেকে অবলীলাক্রমে সরকারের কাছ থেকে বিল নিতে, এছাড়া আমি আসলে আর কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পাই না। কারণ বক্তৃতা যদি দিতেই হয়, তিনি এত সততার কথা, নিয়ম নিষ্ঠার কথা বলে আসা এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পারতেন যে নিয়মিতভাবে ছুটি নিতেন প্রধান উপদেষ্টার কাছ থেকে, মানে সরকারি কাজ থেকে ছুটি নিতেন, এবং তারপর তিনি একটা ছোট টিম নিয়ে, যেমন টিম সাজিয়ে ইউনূস সেন্টারের অর্থে খরচ করে কিংবা আয়োজকদের অর্থ আয়োজনে তিনি যেভাবে এর আগে বক্তৃতা দিয়ে বেরিয়েছেন সারা পৃথিবীতে, সেটা কিন্তু তিনি করলে পারতেন। কিন্তু তিনি সেটা করেন নাই, কারণ
ওই আয়োজকদের অর্থে তো ডরচেস্টার হোটেলে থাকা যায় না, আয়োজকদের অর্থে তো ধরেন 8 জনের প্রেস টিম নিয়ে এবং প্রেস টিমের সবাইকে আবার আইফোনের সবচেয়ে সর্বাধুনিক মডেলটা কিনে দিয়ে তো আসলে বিদেশ সফর করা যায় না। তিনি বরং যে কাজটা করেছেন, তিনি ইউনুস সেন্টারে তার যিনি প্রধান সহকারী লামিয়া মোর্শেদ, তাকে তিনি এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বানিয়ে প্রধান উপদেষ্টার তার বিশেষ সহকারী থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কাজী লামিয়া মোর্শেদ, প্রেস টিম সব কিছু যাচ্ছে তার সঙ্গে সরকারের টাকায়, এবং তারা সকলে মিলে সারা পৃথিবীতে সবচেয়ে দামি হোটেলটাতে থাকছেন। আর ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন 3-0 বিষয়ে। তো এই অবস্থায় ডক্টর ইউনুস লন্ডনে এসে প্রথম বুঝলেন যে এই যে তিনি নির্বিবাদে সরকারের টাকায় একটু বেরিয়ে বেড়াচ্ছিলেন বিরাট লটবহর নিয়ে, তার কন্যা তো সবসময় তার সঙ্গী বটেই, এটা আসলে সম্ভব হবে না, কারণ দ্বিপাক্ষিক সফর না হলে তিনি তো যথাযথ নিরাপত্তা পান না। আর এই আওয়ামী লীগ কর্মীদের জ্বালায় আসলে এখন তার সফর সঙ্গীরা পেছনের দরজা দিয়ে ঢুকতে গিয়ে উষ্টা খাচ্ছে। কয়দিন পর তিনি 85 বছর বয়সে নিজে যদি উষ্টা খান, আমি দুঃখিত, মানে তিনি যদি হোঁচট খান, তাহলে একদিকে যেমন তার ভিডিও বেরিয়ে পড়বে, ঠিক তেমনি দেখেন তার যে শারীরিক ক্ষতি হবে সেটাও তো তিনি সামাল দিতে পারবেন না। আর গালাগালির যে স্রোত বয়ে গেছে এই সফরে তার দিকে, এবং সেই স্রোত যখন ভিডিওর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, তখন জানবেন এই গালাগালি বাঙালি আর পৃথিবীর কোনো শহরে কমাবে না। আর দেখেন পৃথিবীর কোন শহরে বাঙালি নাই, মানে কোথাও গিয়ে শান্তি পাওয়া যাবে? আমি অবশ্য আজারবাইজানের বাকুতে যে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, সেখানে যদি আবার যান, সেখানে কত বাঙালি আছেন আমি জানি না, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে মানে বাঙালি ছাড়া শহর পাওয়া মুশকিল। এর মধ্যে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে এক সফরে থাকতে থাকতেই যখন শুনলেন যে পোপ মারা গেছেন, তখন ছুটে গেলেন ভ্যাটিকান সিটিতে শোক সভায় অংশ নিতে। আরেকটা দেশের পালক যোগ হলো তার বিরাট প্রেস টিম সহ তার সফর সঙ্গীদের পাসপোর্টে, এবং তারা উত্তেজিত হয়ে নানা রকম ফেসবুক পোস্ট দিতে থাকলেন যে তারা কীরকম করে নির্বিবাদে ঘুরছেন, পিৎজা খাচ্ছেন, এবং একটা বিরাট বিবরণ তারপরে আমরা পড়লাম যে পোপের শোকসভায় যোগ দিতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস টিম, মানে যারা কিনা সরকারের টাকায় সরকারের চাকরি করে, তারা কিভাবে একটা দর্জি খুঁজে পেল ভ্যাটিকান সিটিতে, এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সে কি দক্ষতা দেখুন, বিদেশ সফরে কোন দক্ষতা প্রমাণে তারা গিয়েছে দেখুন। তারা এমন এক দর্জি খুঁজে পেলেন যিনি সবচেয়ে প্রতিযোগিতামূলক দামে সবচেয়ে সুন্দরভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা কালো পোশাক তৈরি করে দিলেন ওই ভ্যাটিকানে পোপের শোকসভায় যোগ দেওয়ার জন্যে। এখন আমার মনে যেমন কদিন আগে মাইলস্টোনের শিশুদের মৃত্যুর পর দিন, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় শোক দিবস ঘোষণা করলেন আর নানা রঙের কাপড় পরে বসে রঙিন জুস খেতে খেতে হাস্যোজ্জ্বল মুখে রাজনৈতিক নেতাদের সঙ্গে সভা করছিলেন, তখন আমার যেমন মনে পড়লো ওই কালো পোশাকটা পরলেও তো পারতেন, যেটা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বিরাট দক্ষতায় এবং ব্যবস্থাপনায় তার জন্য তৈরি হয়েছিল। যাই হোক, এসব কোট হয়তো তিনি বিদেশের জন্য তুলে রেখেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে যদি দ্বিপাক্ষিক সফর না হয়, তাহলে নিরাপত্তার যেহেতু যথাযথ ব্যবস্থা থাকে না কোনো সরকার প্রধানের জন্য, ওই অবস্থায় তার পক্ষে এই আওয়ামী লীগ, মানে বিভিন্ন দেশের স্থানীয় আওয়ামী লীগ সমর্থক প্রবাসীদের রাগ ক্ষোভ সামলে নিরাপদভাবে সেই সফর শেষ করে আসা অসম্ভব। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনুসের টিম লন্ডনে অবশ্য আমাদের বলার চেষ্টা করেছিলেন যে তিনি রাজা চার্লসের হাত থেকে একটা বিরাট সম্মানজনক পুরস্কার নিতে যাচ্ছেন। পরে দেখা গেল রাজা চার্লস প্রায় 15, 16, 17 জন ব্যক্তিকে নানা বয়সের নানা ব্যাকগ্রাউন্ডের একটা পুরস্কার তুলে দিচ্ছেন তার চ্যারিটির অংশ হিসেবে, এবং তার মধ্যে লাইনে দাঁড়িয়ে সেই পুরস্কার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও। তার টিম বলার চেষ্টা করেছিল যে রাজা চার্লস নাকি তার দীর্ঘদিনের বন্ধু,
কাজেই তার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। রাজা চার্লসের ওয়েবসাইটে তার কোনো স্বীকৃতি নেই, এমনকি একান্ত বৈঠকের একটা ছবিও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস টিম সরবরাহ করতে পারেনি। এবং অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের টিম বলেছে দ্বিপাক্ষিক সফর হলেও প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠক হচ্ছে না, কারণ প্রধানমন্ত্রী স্টারমার এরই মধ্যে বিদেশ চলে গেছেন। পরে দেখা গেছে প্রধানমন্ত্রী স্টারমার ঠিকই 10 ডাউনিং স্ট্রিটেই বসে আছেন এবং 10 ডাউনিং স্ট্রিট বলেছে তাদের কোনো ধারণাই নাই যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময়ে লন্ডনে এসেছেন। তাহলে বুঝুন এই লন্ডন সফরটি কত কারণে তার মনে এই গভীর ক্ষত তৈরি করলো। সারা বাংলাদেশ জেনে গেল যে তিনি রাষ্ট্রের টাকা যাচ্ছে তাই খরচ করছেন, বিরাট লটবহর নিয়ে মেয়ে, ব্যক্তিগত সহকারী, বিরাট প্রেস টিম সহ 37-38 জনের টিম নিয়ে গিয়ে লন্ডনের সবচেয়ে দামি হোটেলটায় থাকছেন আর নিজের ব্যক্তিগত কাজ করছেন। দেখেন লন্ডন আরেকটা কারণে তার মনে একটা বিভীষিকা তৈরি করেছে। ডক্টর ইউনূসের আরেকটা প্রিয় কাজ হচ্ছে বিদেশ যাওয়া আর বিদেশি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনেও কোনোদিন বাংলাদেশি সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিতেন না। সারা জীবনই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিয়ে এসেছেন এবং এইসব ভালো ভালো কথা বলেছেন যে একদিন দারিদ্রকে তিনি জাদুঘরে পাঠিয়ে দেবেন, আর এসব গল্প বলেছেন যে বাংলাদেশের গরিব নারীদের কাছে তিনি ক্ষুদ্র ঋণ পৌঁছে দিয়ে কিভাবে তাদের জীবন পরিবর্তন করে ফেলেছেন। এখন লন্ডনে এসে তিনি প্রথমবারের মতো টের পেলেন যে এই দিন তার শেষ হয়ে গেছে, কারণ চ্যাথাম হাউসে তিনি গেলেন একটা সেশনে। সেখানে দেখা গেল চ্যাথাম হাউসের ডিরেক্টর যিনি, তিনি যেমন তাকে কঠিন কঠিন প্রশ্ন করছেন যে সংস্কার প্রক্রিয়া আপনাকেই করতে হবে কেন, সেটা কেন নির্বাচিত সরকারকে করার দায়িত্ব দিয়ে আপনি চলে যাচ্ছেন না, কিংবা গণমাধ্যমের টুটি চেপে ধরছেন আপনি, এমন প্রশ্ন তো আপনাকে নিয়ে আছে, এ ধরনের নানা কঠিন প্রশ্ন করে যেমন তাকে বিব্রত করলেন, ঠিক তেমনি চ্যাথাম হাউস যেহেতু ওপেন ডিসকাশনের ব্যবস্থা করেছিল এবং আগে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় দেখেছেন যে কিশোর কিশোরী তরুণ তরুণীরা এসেছেন, সত্যি কি দারিদ্রকে জাদুঘরে পাঠানো সম্ভব, এ ধরনের প্রশ্ন করতে, কিংবা বাংলাদেশের নারীদের সম্পর্কে বলুন, এ ধরনের প্রশ্ন জানতে, একটা অজানা পৃথিবীর খবর জানতে, অজানা দারিদ্র সম্পর্কে ভালো ভালো কথা শুনতে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলেন সেই ওপেন ডিসকাশনের ফ্লোরেও আসলে এ দফায় উপস্থিত হয়েছেন বাংলাদেশিরা, এবং এই বাংলাদেশিদের মধ্যে কয়েকজন তাকে রীতিমতো কঠিন বিব্রতকর প্রশ্ন করে বসলেন। মানে তারা বললেন যে কি ব্যাপার 32 নম্বর আপনি ভাঙতে দিলেন, তাহলে আপনি না বলেছিলেন আপনি জাতির মধ্যে ঐক্য তৈরি করবেন, আপনি তো বরং ব্যাপক বিরোধ তৈরি করলেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে এখন পরিস্থিতি শান্ত, এখন আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, এ ধরনের প্রশ্ন যখন আসে তখন তাকে বলতে হয় না না আমি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিনি, কার্যক্রম পজ করেছি, নির্বাচনে অংশ নিতে পারবে কিনা ওই ব্যাপারটা নির্বাচন কমিশন দেখবে। বিবিসিতে গেলেন সাক্ষাৎকার দিতে, বিবিসির সাংবাদিক একেবারে শক্ত করে তাকে ধরলেন টিউলিপের মামলা নিয়ে, যে কোনো রকম ডিউ প্রসেস ফলো না করে, কোনো রকম আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এরকম জবরদস্তি মামলা আপনার সরকার চালাতে দিচ্ছে কি করে। এসব অবস্থা দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝলেন যে বিদেশ সফরের তার যা শান্তি ছিল তা শেষ হয়ে গেছে। এই বক্তৃতা দিতে গিয়ে নিজের জীবনকে যেমন বিপদের মুখে ফেলা ঠিক হচ্ছে না, তেমনি আসলে নিজের সম্মানকেও একটা ঝুঁকির মধ্যে ফেলা আর ঠিক হচ্ছে না। কোথাও আর তার কোনো শান্তি নেই, সেটা তিনি বুঝে গেলেন। কারণ এমন মাইক্রোস্কোপ দিয়ে বাংলাদেশের মানুষ আর আন্তর্জাতিক কিছু কিছু সংবাদ মাধ্যম, ধরেন বিবিসি বাংলা, তার সফরকে বিশ্লেষণ করতে থাকলো যে তারা রীতিমতো বের করে আনলো যে চার্লসের ওয়েবসাইটে এই স্বীকৃতিই নাই যে রাজা চার্লস তার সঙ্গে দেখা করেছেন। এমনকি বিভিন্ন ছবি বিশ্লেষণ করে তারা এসবও বের করে আনলো যে রাজা চার্লস কয়েক সেকেন্ড মাত্র খরচ করেছেন তার সঙ্গে করমর্দন করে হাসি বিনিময় করতে। তো তাহলে এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন যে তার সফরগুলো নির্বিবাদে সরকারি পয়সায় আরামে আয়েসে একটা প্রমোদ ভ্রমণে পরিণত করার যে দারুণ ফর্মুলা তিনি সাজিয়ে ফেলেছিলেন গত আগস্ট থেকে, সেই প্রমোদ ভ্রমণে এবার একটা পজ, একটা বিরতি
দিতেই হবে। এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই মাসের মাঝামাঝি কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে সেটা আপাতত বন্ধ করে জুলাই মাসে রাষ্ট্রীয় কার্যক্রমে নাকি বিজি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগস্টে সে চেষ্টা আবারও করা হতে পারে। খুবই মজার কথা, কারণ গত আগস্ট মাস থেকে কোনো মাসে তাকে কোনো বাংলাদেশের কোনো সংকট, কোনো বিপদ, কোনো জরুরি সমস্যা তাকে বিদেশ যাওয়া থেকে বিরত করতে পারেনি। ওদিকে দেখুন মালয়েশিয়ায় জুন মাসে একদল বাংলাদেশি শ্রমিক ইসলামিক স্টেট নামক আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে জড়িত বলে মালয়েশিয়া পুলিশ ধরলো এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কয়েকজনকে কারাগারে নিয়েছে, কয়েকজনের বিরুদ্ধে আরও তদন্ত করছে, কয়েকজনকে দেশে পাঠিয়ে দিয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তো এখানে বসে বলেই দিয়েছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী নাই, কারণ আগস্ট থেকে তারা একের পর এক জঙ্গিদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। আর বলে দিয়েছেন যে যত জঙ্গি বিরোধী অভিযান হাসিনা সরকার পরিচালনা করেছিল সব ছিল বানানো নাটক। এই অবস্থায় আগস্টে মালয়েশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস যান কিনা, গেলে তিনি কি অবস্থান নেন জঙ্গিবাদ সম্পর্কে সেগুলো দেখবার আগ্রহ থাকবে। তবে দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়ার তরফে এখন তাকে আমন্ত্রণ জানানো না হলে তার বন্ধু আনোয়ার ইব্রাহিমের দেশেও সম্ভবত ডক্টর ইউনূসের এই আগস্ট মাসেও যাওয়া হবে না। ডক্টর ইউনূসকে যে কোনো রাষ্ট্রে এখন নিয়ে যেতে হলে সেই রাষ্ট্রকে যে বিপুল পরিমাণ নিরাপত্তা তার জন্য নিশ্চিত করতে হবে, সেই নিয়ে উদ্বেগের পাশাপাশি আমি বরং ভাবি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা ছাড়বেন বা যখন তাকে ক্ষমতা ছাড়তে হবে তখন পৃথিবীর কোন দেশে গিয়ে বাস করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? সেখানে কি তিনি স্বাভাবিক সামাজিকতা, স্বাভাবিক জীবনযাপনের জন্যে কিংবা 3-0 নিয়ে বক্তৃতা দেবার জন্যে বের হতে পারবেন, নাকি সারা পৃথিবীতে বাকি জীবনটা তাকে আওয়ামী লীগ, প্রবাসী বাংলাদেশি এবং আওয়ামী লীগ সমর্থকদের ভয়ে অতিষ্ঠ হয়ে থাকতে হবে? এবং সেই ভয় কাটিয়ে উঠতেই সম্ভবত আপাতত তিনি বিদেশ সফরে একটা পজ দিয়েছেন, একটা বিরতি নিয়েছেন। দেখা যাক সেই বিরতি কত লম্বা হয়।